বিকেলবেলা মাঠের রাস্তা দিয়ে গোবিন্দ কোদাল কাঁধে নিয়ে পেট চেপে ধরে হাঁটছে আর নিজের সাথেই নিজে কথা বলছে। আজ যদি এখনই কিছু না খাই তাহলে আমার পেটের ভিতরে বিপ্লব শুরু হবে। মাঠে কাজ করেছি গরুর মতো, আর পেটটা কাঁদছে মানুষের মতো। বাড়ির সামনে এসে দাঁড়ায় সে। ছোট্ট একটা মাটির বাড়ি আর খড়ের চাল। গোবিন্দ বাড়ির সামনে এসে চেঁচিয়ে বলে, ও পদ্মা, আমি মাঠ থেকে ফিরেছি আগুনের মতো খিদে নিয়ে। ওহ, খিদে আমার পেটে আগুন জ্বলছে, তাড়াতাড়ি খেতে দাও। ওগো, তুমি এত চেঁচাচ্ছ কেন গো? খিদে পেলে চুপচাপ থাকলে কি খিদে কমে না? খিদে এমন জিনিস যে চুপ থাকলেও চেঁচায়। আমার পেট এখন ঢাক বাজাচ্ছে। পদ্মা হাতে করে এক ঘটি জল নিয়ে আসে আর গম্ভীর স্বরে বলে, তাহলে ঢাক থামাতে জল ঢেলে দাও। ঢাকে জল ঢুকলে শব্দ হবে না। ওরে আমার বুদ্ধির রানী রে, এই বোকা বোকে নিয়ে আমি কি করব? কেন বোকা কিসের? পেটে ঢাক থাকলে ভাত খাবে কি করে? আর একটু আগে তো বলছিলে পেটে আগুন জ্বলছে, জল দিলে তো আগুন নিভে যাবে। হায় হায় রে, হায় হায়। বলো তো, ভাত কই, ডাল কই, তরকারি কই? ভাত রান্না হচ্ছে, ডাল ভাবছে, তরকারি এখনো দেখা হয়নি। দেখা হয়নি মানে কি? সকাল থেকে কি তরকারি কবে, কি রান্না হবে, এসব একবার ভাবুনি? ঘরে কি কি সবজি আছে সেগুলো চোখে পড়েনি? আরে না না, আমি সব ঠিক করেই নিয়েছি। আজ আলু বেগুন শাক দিয়ে একটা তরকারি করব। তাহলে এতক্ষণ তরকারি রান্না করনি কেন? কারণ তুমি বেরোনোর সময় বলেছিলে ভাত রান্না করবে, ডাল ভেবে চিন্তে রান্না করবে, আর তরকারি আগে দেখবে তারপর রান্না করবে। তাই আমি ভাত রান্না করছি, ডালকে ভাপতে দিয়েছি, আর তরকারি সবজিগুলোকে 1 ঘন্টা ধরে বসে বসে দেখছিলাম। দেখছিলাম মানে? হ্যাঁ, ভালো করে দেখা দরকার না? একটুখানি দেখলে কাটা যায় নাকি? দেখা হয়ে গেলে কেটে রান্না করব। হে ভগবান, এ বাড়িতে রান্না হবে না। আমার কপালে আজ আর খাবার জুটবে না। খাবার জুটবে না কেন? দেখাশোনা ঠিক মতো হলে রান্নাও মন দিয়ে হবে, তারপর খাবারও জুটবে। হে অন্নদেবী, এই বউ থাকলে উপোস করেও মানুষ হাসতে পারে। পদ্মা ঘরের ভেতর ঢোকে। একেবারে নিশ্চিন্ত মুখে আবার ভাত নাড়তে থাকে। কিছুক্ষণ পর গোবিন্দ ঘরের ভিতর আসে। সে খিদে কাঁপতে কাঁপতে বলে, পদ্মা, এখন যদি ভাত না পাই আমি থালা চিবিয়ে খাবো। থালা খেলে বাসন কমে যাবে, ভালোই তো। হে ভগবান। পদ্মা ছোট্ট একটা হাঁড়ি নিয়ে আসে। থালায় অল্প ভাত আর ডাল তুলে দেয়। এই নাও, খাও। এটা কি এত অল্প? আরে শোনো না, আজ আমি ঘাটে গিয়েছিলাম। হ্যাঁ, তারপর? ওখানে রানুর মা অল্প চাল ডাল আর সবজি নিয়ে এসেছিল। আমি জিজ্ঞেস করলাম এত অল্প চাল কেন? বলল আজ খিচুড়ি করবে, চালে ডালে অল্প হলেও পেট ভরে। তারপর? তাই আমি ভাবলাম আমাদেরও তো চাল আর ডালই রান্না হয়েছে, তাই অল্প করে খেলেই পেট ভরে যাবে। গোবিন্দ কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর মাথায় হাত দিয়ে বলে, আরে খিচুড়িতে তো অল্পই লাগে। সে থালার ওইটুকু ভাত এক ঢোকেই খেয়ে ফেলে। উঠে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে দরজার দিকে হাঁটতে থাকে। কোথায় যাচ্ছ? মাঠে। গোবিন্দ মাঠের দিকে চলে যায়। পদ্মা দরজার কাছেই দাঁড়িয়ে থাকে। অল্প খেলেই তো পেট ভরে, রানুর মাকে ভুল বলবে? মাঠের বড় একটা গাছের তলায় গোবিন্দ মাথা নিচু করে বসে আছে। মন খারাপ তার। দূর থেকে সিধু আসে, তার কাঁধে একটা গামছা। সিধু গামছাটা ঠিক করতে করতে বলে, কি গো গোবিন্দদা, আজ আবার এমন করে গাছতলায় বসে আছিস কেন? মুখটা এমন করে রেখেছিস? আর বলিস না রে সিধু, এই বোকা বউকে নিয়ে আমি যে কি মুশকিলে পড়েছি তা তোকে বলে বোঝাতে গেলে দুপুর পেরিয়ে যাবে। আজ আধপেটা খেয়েই উঠে মাঠে চলে এসেছি। তোর তো তাও বোকা বউ,
শান্তিতে হাত পেট হলেও খেতে পাচ্ছিস। প্রতিদিনই তোকে রান্না করে ভাত দেয়, ওটাই বা কম কি? হ্যাঁ রে, ভাত দেয় বটে। তাও ভালো, কিন্তু শ্যামলের বউয়ের কথা জানিস? সে তো খেতেই দেয় না, রাত দিন সংসারে অশান্তি লেগেই থাকে, ওদের অর্ধেক দিন না খেয়েই কেটে যায়। তা ঠিকই বলেছিস রে, সব বউই যে একরকম হয় না, সেটা আজকাল খুব বুঝতে পারছি। দেখ, তোর বউ বোকা কিন্তু খাওয়ায়, ওটাই বড় কথা। হুম, ভেবে দেখলে তুই ঠিকই বলছিস। কাল দেখি বাজার থেকে একটু মাছ নিয়ে আসবো। রোজ রোজ সবজি ভাত খেতে খেতে আমার মুখে চড়া পড়ে গেছে। তাই কর, একদিন মাছ খেলে মনও ভরবে, পেটও ভরবে। দুজনেই খুব জোরে হেসে ওঠে। গাছের পাতাও হাওয়ায় দুলতে থাকে। সকাল হয়েছে। পদ্মা ঘর ঝাঁট দিচ্ছে। উঠোনে রোদের আলো পড়ছে। গোবিন্দ ঘর থেকে বেরোতে বেরোতে পদ্মাকে বলল, পদ্মা, আজ আমি বাজার থেকে একটা ভালো করে দেখে বড় মাছ নিয়ে আসবো, তুমি ভাত বসিয়ে দাও। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাজার থেকে মাছ নিয়ে এসো, আমি তাড়াতাড়ি সব কাজ সেরে ভাত বসিয়ে দিচ্ছি। এই তো চাই, আজ পেট ভরে ভাত খেয়ে ঘরেই থাকবো। গোবিন্দ বাজারের দিকে চলে যায়। আর পদ্মা আবার ঝাঁট দিতে থাকে। সকালবেলায় গ্রামের বাজারে চারিদিকে কোলাহল। মাছের দোকানে গোবিন্দ দাঁড়িয়ে আছে। সামনে বড় বড় রুই মাছ সাজানো। গোবিন্দ মাছের দিকে তাকিয়ে বলে, দাদা, ওই যে বড় রুই আছে, ওটা কত করে দিচ্ছ? বড় রুই কিলো 120 টাকা, আর ছোট রুই 100 টাকা কিলো। ঠিক আছে, একটা ভালো করে দেখে বড় রুই দাও, আজ আর কিপটেমি চলবে না। মাছওয়ালা মাছ তুলতে যায়। এমন সময় পিছন থেকে ডাক আসে, এই যে গোবিন্দ, আজ বাজারে এসেছিস দেখি, আবার বড় মাছ কিনছিস, কি ব্যাপার, কেউ আসবে নাকি বাড়িতে? আরে না রে, কেউ আসছে না। রোজ সবজি ভাত খেতে খেতে আমার মুখে এমন চড়া পড়ে গেছে, ভাবলাম আজ মাছ কিনি, আজ মাছের ঝোল দিয়ে ভালো করে ভাত খাবো। আর আমার সেই বোকা বউ দেখি আজ কি রকম রান্না করে। তোরই ভাগ্য রে, তাও তুই শান্তিতে ভাত খাস। চালাক বউয়ের চেয়ে বোকা বউ অনেক ভালো, অন্তত পেট খালি রাখে না। সে কথা ঠিকই বলেছিস। যাই হোক, আজ কিন্তু পেট ভরে খাওয়া চাই। নাও দাদা, একদম টাটকা রুই। শ্যামল, চললাম রে। হ্যাঁ, যা যা, দেরি করিস না, বউ অপেক্ষা করছে। গোবিন্দ হাসতে হাসতে বাজার থেকে বেরিয়ে যায়। ঘরের ভেতর হাঁড়িতে ভাত বসানো। গোবিন্দ বাজার থেকে এসে ঘরে ঢোকে। ঘরে ঢুকে সে বলে, ওহ, ভাত বসানো হয়ে গেছে দেখি। বেশ, আজ তাহলে পেট ভরে ভাত খাওয়া হবে। গোবিন্দ পদ্মার হাতে বড় রুই মাছটা দিয়ে দেয়। এই নাও মাছ। মাছটা আগে ভালো করে কেটে, তারপর ভালো করে ধুয়ে ভালো করে তুমি মাছ ভাজবে, তারপর মশলা দেবে, বুঝেছো তো? ঠিক আছে, তুমি যাও, আমি মাছ কেটে কুটে ধুয়ে আনছি। হুম, ঠিক আছে। গোবিন্দ উঠোনে গিয়ে বসে। পদ্মা মাছের টুকরোগুলো ভালো করে ভেজে নেয়। তারপর সেই ভাজা মাছের ওপর নুন, জিরে, ধনে, লঙ্কা, হলুদ সব মশলা ছড়িয়ে দেয়। আর আলাদা করে সবজি দিয়ে একটা পাতলা ঝোল রান্না করে। রান্না হয়ে গেলে পদ্মা গোবিন্দকে ডাকে। খেতে এসো। গোবিন্দ এসে বসে। দেখে ভাতের থালায় বড় বড় মাছের ভাজা, আর তার উপর কাঁচা মশলা ছড়ানো। পাশে একটা বাটিতে সবজির ঝোল। গোবিন্দ চমকে উঠে বলে, এটা কি, মাছ ভাজা কেন, মাছের ঝোল কই? গোবিন্দ এক টুকরো মাছ তুলে এক কামড় দেয়, আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, থু 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 থু, এটা কি বানিয়েছিস? কি হলো গো? ছি 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 ছি, মাছ ভাজা এমন কাঁচা মশলা কেন দিয়েছিস? হ্যাঁ, আর শুধু সবজি দিয়ে ঝোল করেছিস কেন? মাছ দিলি না কেন ঝোলে? ও মা, তুমিই তো বলেছিলে আগে মাছ কেটে ভালো করে ধুয়ে নিতে। মাছের ঝোল যে বলনি, তাই মাছ ভেজে মশলা ছড়িয়ে দিয়েছি,
আর সবজি দিয়ে ঝোল করেছি। এইসব কে যুক্তি? এত টাকা দিয়ে মাছ কিনলাম, সব নষ্ট হয়ে গেল, খেতেই পারলাম না। এই বউকে নিয়ে সংসার করা যাবে না। চল, আজই তোকে বাপের বাড়ি রেখে আসবো। ওগো, তুমি যা বলেছিলে আমি তো ঠিক সেটাই করেছি। আমাকে বাপের বাড়িতে দিয়ে এসো না গো, আমি কি করে থাকবো? আমার কথাটা একবার শোনো। আর কোনো কথা শুনবো না, তুমি ব্যাগ গোছাও, আমি এখনই যাব। এটা কি মাছ ভাজা কেন? মাছের ঝোল কই? গোবিন্দ এক টুকরো মাছ তুলে এক কামড় দেয় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, থু 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 থু, এটা কি বানিয়েছিস? কি হলো গো? ছি 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 ছি, মাছ ভাজায় এমন কাঁচা মশলা কেন দিয়েছিস? আর শুধু সবজি দিয়ে ঝোল করেছিস কেন? মাছ দিলি না কেন ঝোলে? ও মা, তুমিই তো বলেছিলে আগে মাছ কেটে ভালো করে ধুয়ে নিতে। মাছের ঝোল যে বলনি, তাই মাছ ভেজে মশলা ছড়িয়ে দিয়েছি আর সবজি দিয়ে ঝোল করেছি। এসব কে যুক্তি? এত টাকা দিয়ে মাছ কিনলাম, সব নষ্ট হয়ে গেল, খেতেই পারলাম না। এই বউকে নিয়ে সংসার করা যাবে না। চল, আজই তোকে বাপের বাড়ি রেখে আসবো। ওগো, তুমি যা বলেছিলে আমি তো ঠিক সেটাই করেছি। আমাকে বাপের বাড়িতে দিয়ে এসো না গো, আমি কি করে থাকবো? আমার কথাটা একবার শোনো। আর কোনো কথা শুনবো না, তুমি ব্যাগ গোছাও, আমি এখনই যাব। ওগো, ওগো দাঁড়াও, একটু দাঁড়াও। আমি আমি আবার মাছের ঝোল রান্না করে দিচ্ছি, এবার ঠিকঠাক করেই করব। পদ্মা উনুনের দিকে ইশারা করে আর গোবিন্দ নিজেই ব্যাগ গোছাতে থাকে। ব্যাগ নিয়ে পদ্মাকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। ওগো, আমার কথাটা শোনো, একবার শোনো। দেরি হয়ে গেছে পদ্মা, সব গুছিয়ে নাও। গোবিন্দ রাগে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকে আর পদ্মা কাঁদতে থাকে। সকাল হয়েছে। গোবিন্দ ফাঁকা ঘরে একা বসে আছে। গোবিন্দ তার বউকে বাপের বাড়িতে রেখে এসেছে। গোবিন্দ কোদাল কাঁধে নিয়ে বেরিয়ে যায়। মাঠে রোদের মধ্যে গোবিন্দ চুপচাপ কাজ করে চলেছে। মাঠে কাজ করলে সময়টা অন্তত একটু দ্রুত কাটে, নইলে ঘরে বসে থাকলে মাথার ভেতর পদ্মার কথাই ঘোরে। গোবিন্দ ঘরে ফেরে, নিজেই উনুন জ্বালায়। মাঠ থেকে ফিরে সে নিজেই রান্না করে। গোবিন্দ আলু সেদ্ধ ভাত করে খায়। একটা দীর্ঘশ্বাস ফেলে গোবিন্দ বলে, এতদিন বুঝিনি সংসারটা শুধু পেটের নয়, মানুষের অভ্যাসেরও। এতদিন পদ্মা মুখের সামনে খাবার ধরে দিত। রাত হয়েছে, ঘরে প্রদীপ জ্বলছে। গোবিন্দ শুকনো মুড়ি মুখে দিয়েই মাটিতে শুয়ে পড়ে। বউ থাকলে অন্তত কথা বলার মানুষটা থাকতো। প্রদীপের আলো ধীরে ধীরে নিভে আসে। মাঠে সেই পুরনো গাছতলায় গোবিন্দ মন খারাপ করে বসে আছে। দূর থেকে সিধু আসে। সিধু এসে গোবিন্দকে বলে, কে গোবিন্দদা, আজ আবার এমন করে মন খারাপ করে বসে আছিস কেন? ধুর, আর ভালো লাগছে না রে। সেদিন মাছ রান্না করতে পারেনি বলে রাগ করে বউকে বাপের বাড়ি রেখে এসেছি। এখন আর দিনই কাটতে চায় না। এ কেন রে? অর্ধেক দিন তো না খেয়ে কেটে যায়। রাতে শুকনো মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি, আর দিনের বেলা আলু সেদ্ধ ভাত খেয়ে। ঘরে কথা বলার মানুষই নেই। বৌদি বোকা বলে অনেক ভালো, তোর সব কথা শোনে, তুই যা বলিস তাই করে। গোবিন্দদা, তুই বৌদিকে নিজের মতো করে রান্না করতে দে, তুই আর কিছু বলিস না। সে তো নিজের থেকেই তোকে ভাত সবজির ঝোল শাক এসব রান্না করে খাওয়াতো। হ্যাঁ, তা ঠিক, কিন্তু সেদিন মাছটা ওইভাবে নষ্ট হয়ে গেল, খেতেও পেলাম না। আমার মাথার ঠিক ছিল না। একদিন চা গিয়ে বৌদিকে নিয়ে আয়। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। আজ বুঝতে পারছি রাগে আমি নিজেরই ক্ষতি করেছি। গোবিন্দ গাছতলা থেকে উঠে দাঁড়ায়। এই তো কথা, চল, মন খারাপ করিস না আর। দুজনে ধীরে ধীরে মাঠের পথ ধরে হেঁটে যায়। দুদিন পর সকালবেলা বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। খড়ের চালে টুপ টাপ শব্দ। ছোট মাটির বাড়ির ভেতর গোবিন্দ ঘুম থেকে ওঠে। গোবিন্দ উঠে এসে উঠোনে বসে। সে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। আজ যদি বউটা থাকতো, এই বৃষ্টির দিনে কি সুন্দর খিচুড়ি আর ডিম ভাজা করতো।
বৃষ্টিতে খেতে বড় ভালো লাগে, আর আমি এখানে বসে শুকনো ভাত মুড়ি খেয়ে দিন কাটাচ্ছি। ধীরে ধীরে বৃষ্টির শব্দ আরো জোরালো হয়। না, আর দেরি নয়, আজই যাব, পদ্মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবই। গোবিন্দ উঠে দাঁড়ায়। বৃষ্টির মধ্যেই গোবিন্দ ছাতা নিয়ে বেরিয়ে যায়। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সামনে টিনের চালওয়ালা একটা মাটির বাড়ি। এটাই গোবিন্দ শ্বশুর বাড়ি। গোবিন্দ ছাতা হাতে শ্বশুর বাড়ির সামনে এসে দাঁড়ায়। আরে জামাই বাবা জীবন, এই বৃষ্টির মধ্যে এত সকালে, কি সৌভাগ্য আমাদের। এসো এসো এসো, ভেতরে এসে বসো। ঠিক আছে মা। গোবিন্দ ভিতরে ঢোকে। আমাদের পদ্মা তো কেঁদেই চলেছে, তোমার অপেক্ষায় বসে আছে, এই বলে যে কবে আসবে তাকে নিতে। এমন সময় পদ্মা ঘর থেকে বেরিয়ে আসে। আরে তুমি আমাকে নিতে এসেছো? হ্যাঁ পদ্ম। ঠিক আছে, আজ তো বৃষ্টি হচ্ছে, আজ আমাদের বাড়িতেই রাতটা কাটাও। কাল সকালে দুজনে একসাথে বাড়ি যেও বরং। আমি যাই, দেখি দুপুরের ভালো মন্দ খাবারের ব্যবস্থা করি। সবাই এখন ঘরের ভেতর। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। গোবিন্দ খেতে বসেছে। পাশে পদ্মা আর শাশুড়ি মা। একটু দূরেই চেয়ারে শ্বশুর মশাই বসে আছেন। খাও বাবা, খেয়ে নাও। গোবিন্দ থালার দিকে তাকিয়ে দেখে খিচুড়ি, আর তার সাথে পাশের প্লেটে দুটো ডিম ভাজা আর কষা মাংস। পদ্মা বলেছিল তুমি বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভাজা খেতে ভালোবাসো, আর আমি তো জানি তুমি কষা মাংস খুব পছন্দ করো। গোবিন্দ খেতে খেতে খুশি হয়ে ওঠে, আর খুশি হই বলে, বাহ, কষা মাংস তো দারুণ হয়েছে, আর খিচুড়ি একেবারে জমে গেছে। পদ্মা, তুমি তো একদিন এমন সুন্দর রান্না করতে পারো। আজ সব রান্না পদ্মাই করেছে গো। এতদিন তুমি নিজের হাতে কি রান্না করেছো, কি খেয়েছো ভগবানই জানে, তাই আজ তোমার পছন্দ মতো করেই রান্না করেছি। হ্যাঁ গো বাবা জীবন, পদ্মার বাবা আজ একটু মাংস নিয়ে এসেছিল বাজার থেকে। এতদিন পর জামাই আসছে বলে কথা। তাহলে বাড়িতে এত গোলমাল হয় কেন? আসলে ওর রান্না নিয়ে কেউ কিছু বললেই ও সব গুলিয়ে ফেলে, কিন্তু নিজের মতো করে রান্না করলে খুব ভালো রান্না করে। আচ্ছা বুঝলাম, এবার থেকে রান্নার সময় আমি আর তোমাকে কিচ্ছু বলবো না পদ্মা। ঠিক আছে, আর তোমাকে খাবারের জন্য কষ্ট পেতে হবে না গো, মা আমাকে সব বুঝিয়ে দিয়েছে, এবার থেকে আমি সব কিছু ঠিকঠাক করব। গোবিন্দ আবার খেতে শুরু করে। ওফ, এমন বৃষ্টির দিনে খিচুড়ি, কষা মাংস আর ডিম ভাজা, আর কি চাই? সবাই একসাথে হেসে ওঠে। এদিকে বাইরে বৃষ্টি পড়তেই থাকে।